আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা প্রশ্ন, যেখানে প্রশ্নটি ছিল এরকম যে টিকা লিখো। আমাদেরকে ২ টা টিকা দিছে। একটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আরেকটা হচ্ছে হুন্ডের নীতি। দুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ২০০৭ এ আসছে। দুটি প্রশ্নই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। টিকা লিখো যখন বলবে তখন সেটা অনেক বেশি বিস্তারিত লেখার কোনো সুযোগ নেই। সো প্রথমেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্রথম কথা হচ্ছে আমরা এখানে আলোচনা করব যে প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দিছে আসলে লাইট নিয়ে বা আলো নিয়ে ৪টা থিওরি আছে এখন পর্যন্ত ওয়ার্ল্ডে। তার মধ্যে সবচেয়ে লেটেস্টটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্বতে ম্যাক্স প্ল্যাঙ্ক ধরে নিছে যে আলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েভ প্যাকেটের বা ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমষ্টি, যেটা হচ্ছে মূলত আপনার এই কণিকাগুলোকে আমরা ফোটন বলে থাকি। এবং প্রত্যেকটা ফোটনের এনার্জিকে উনি এইচ নিউ দিয়ে ডিফাইন করছে, যেখানে প্রতিটা ফোটনের এনার্জি এইচ নিউ বলতে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, যেটার মান আপনি লিখে দিবেন এই যে এটা 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর নিউ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। এইভাবে পরিচয় দিবেন, আমি যেভাবে বলতেছি আর কি। তাহলে একটা ফোটনের জায়গায় যদি n সংখ্যক ফোটন থাকে, সেখানে n দিয়ে গুণ করতে হবে এইচ নিউকে, কারণ এইচ নিউ হচ্ছে একটা ফোটনের এনার্জি। তার সাথে আমি n দিয়ে গুণ করলে আমি n সংখ্যক ফোটনের এনার্জি পাবো। এখানে ওরা থিওরিটাকে নিজের মতো করে এক্সপ্লেন করেছে, আপনারা এখান থেকে দেখে আইডিয়া পাবেন। আমি কিন্তু ইন এ নাটশেল কিন্তু বুঝিয়ে বলছি, ঠিক আছে? সো সে কথাটা আরেকবার রিওয়াইন্ড করে দেখে নেবেন, আশা করি নিজে লিখতে পাবেন। এবার আমরা দেখব হুন্ডের নীতি। একই প্রশ্নের 2টা অংশ। হুন্ডের নীতি, আমরা ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে হুন্ডের নীতি পড়ে আসছি। হুন্ডের নীতি হচ্ছে, ওদের লাইনটা একটু পড়ি দেখেন। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অক্ষুণ্ণ অবস্থায় থাকতে পারে। এই অক্ষুণ্ণ ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হয়। এটা দিয়ে আসলে কি বোঝালো? তো ওরা যেহেতু নাইট্রোজেনের উদাহরণ নিছে, আমি সেটা দিয়ে আপনাদেরকে বুঝাই। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমরা জানি 1s2 2s2 2p3। এটাকে যদি আমরা একটু উপশক্তি স্তরের সাহায্যে লিখি, তাহলে এটা হয়ে যাবে 1s2 2s2 2px1 2py1 2pz1। আমি যদি একটু লিখি, বইয়ের তো লিখছে ঠিক আছে, কিন্তু আমি লিখলে একটু আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে। এই যে, তো এখানে এই যে 3টা লাস্টে আছে দেখেন, px py pz। আমি যদি একটু বক্স করে আঁকি, px py pz এই 3টার শক্তি কিন্তু সমান। বুঝতে পারছেন? শক্তি সমান। হুন্ড বলছে যে 3টা ইলেকট্রনের, দেখেন একটা, এই যে একটা অরবিটাল px অরবিটাল, এই অরবিটালের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। py তে সর্বোচ্চ কয়টা? 2টা। pz এর সর্বোচ্চ কয়টা? 2টা। তো 2টা থাকতে পারে, তাহলে 3টা ইলেকট্রন এখানে, একটা 2টা 3টা ইলেকট্রনের মধ্যে 2টা এখানে থাকলেই তো হলো, আর একটা এখানে থাকলো, তাহলে তো 3টা হয়ে গেল। কিন্তু হুন্ড বলছে যে px py pz যেহেতু এদের শক্তি সমান, s এর শক্তিটা কিন্তু একটু কম, এই শক্তিটা একটু বেশি, তাহলে ওর শক্তি 2s এর সাথে কিন্তু 2px এর শক্তি মিলাইলে হবে না। 2px 2py 2pz এদের শক্তি সমান। যেহেতু এদের শক্তি সমান, এই যে একই শক্তি সম্পন্ন তারা কি ভিন্ন অরবিটাল, 2px 2py 2pz শক্তি সমান এই 3টা অরবিটালের। সেজন্য এই 3টা ইলেকট্রন প্রথমে ঢুকবে 2px এ, এটা ঢুকবে 2py তে, লাস্ট এটা ঢুকবে 2pz এ। আগে এভাবে ঢুকবে। এখন তো আর ইলেকট্রন নাই, যদি থাকতো সেটা এবার ডাউন স্পিনে এখানে ঢুকবে। যদি আরেকটা থাকতো তাহলে ডাউন স্পিনে এখানে ঢুকবে, যদি আরেকটা থাকতো ডাউন স্পিনে এভাবে ঢুকতো। এটাই হুন্ডের নীতি। হুন্ড বলতে চাচ্ছে
যে একই শক্তি সম্পন্ন তিনটা অরবিটাল 2px 2py 2pz এ ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে? একমুখী হয়ে প্রবেশ করবে। তার মানে সবগুলো দেখছেন আপ স্পিন আপ স্পিন আপ স্পিন, মানে অ্যারোটা এভাবে হবে প্রত্যেকটা, আগে প্রথমটায় পরে দ্বিতীয়টায় এইভাবে করে প্রবেশ করবে, এই যে তিনটা। এরপরে যদি ইলেকট্রন থাকতো তাইলে গিয়ে ডাউন স্পিনে যাইতো। এটা আসলে হুন্ডের নীতি। আমি জানি যে অনেকে এটা পারেন, কারণ ইন্টারে পড়ে আসছেন। আশা করি আমার এই ভিডিও দেখে উপকৃত হলেন। আসসালামু আলাইকুম।